অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মধ্যে আজ একটি বৈঠক অনুষ্ঠিত হবে। লন্ডন স্থানীয় সময় সকালে এই বৈঠকটি হবার কথা রয়েছে। আপনারা যখন আমার এই আলোচনাটি শুনবেন ততক্ষণে হয়তোবা আলোচনাটি চলছে কিংবা আলোচনাটি শেষ হয়ে গিয়েও থাকতে পারে। গত বেশ কয়েকদিন ধরে এই বৈঠকটি নিয়ে ঢাকার মিডিয়ায়, ঢাকার পত্রপত্রিকায় বেশ একটা হাইপ লক্ষ্য করা গেছে। সারা দেশ তাকিয়ে আছে লন্ডনের দিকে, সারা দেশ তাকিয়ে আছে বৈঠকের দিকে, ঢাকা তাকিয়ে আছে বৈঠকের দিকে। মানে এমন ধরনের শিরোনাম ঢাকার বিভিন্ন পত্রপত্রিকা, টেলিভিশন, টক শো, ইউটিউব, প্রায় সব জায়গায় আমরা এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দেখেছি। প্রত্যেকেই তাদের নিজেদের মতো করে বৈঠকে কি হতে পারে, ডক্টর ইউনূস কী চাইবেন, তারেক রহমান কী চাইবেন, নির্বাচন, ডক্টর ইউনূসের সেফ এক্সিট, কিংবা আরও বেশি সময় ক্ষমতায় থেকে যাওয়া, এপ্রিলে ঘোষিত নির্বাচনটিকে ফেব্রুয়ারিতে এনে এক ধরনের একটা সমঝোতা করা, এরকম নানা কথাবার্তা আমরা পত্রপত্রিকায় কিংবা বিভিন্ন মাধ্যমের আলোচনায় শুনেছি। কিন্তু এইসব আলোচনা, এইসব হাইপ এর মাঝখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন বেশ কয়েকজন আইনজীবী। এই আইনজীবীদের অনেকেই আবার শরণার্থী নিয়ে কাজ করেন বা শরণার্থী বিষয়ে গবেষণা করেন। এমন বিশেষজ্ঞদের কেউ কেউ ব্যক্তিগত আলাপচারিতে কতগুলো প্রশ্ন তুলেছেন। দর্শক, আমি সেই প্রশ্নগুলো, আমার কাছেও মনে হয়েছে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় এই প্রশ্নগুলোই আপনাদের সামনে আজকের আলোচনায় তুলে ধরতে চাই। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, তারেক রহমান ডক্টর ইউনূসের সঙ্গে যে বৈঠকে বসছেন, যে বৈঠকটিতে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারিত হবে বলেও বলা হচ্ছে, কিংবা বাংলাদেশের রাজনীতির গতিপথ আসলে কোন দিকে প্রবাহিত হবে, কোন দিকে ধাবিত হবে সেটি নির্ধারিত হবে বলে বলা হচ্ছে। তাহলে একটি দেশের, একটি জাতির ভাগ্য নির্ধারণের জন্যে যিনি বৈঠকে বসছেন, যিনি বৈঠক করছেন, তিনি কোন স্ট্যাটাস নিয়ে, কী স্ট্যাটাস নিয়ে এই বৈঠকে বসছেন, যে বৈঠকে তিনি বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণ করবেন কিংবা বাংলাদেশের আগামী দিনের ভাগ্যটি কোন দিকে ধাবিত হবে তার একটি দিক নির্দেশনা দেবেন। না, মানে স্ট্যাটাস বলতে আমি এটা বোঝাচ্ছি না যে তিনি বিএনপির চেয়ারপারসন, সেটি তো তার একটা স্ট্যাটাস অবশ্যই। এবং এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। ফলে অবশ্যই বিএনপির সঙ্গে ডক্টর ইউনূস কথা বলবেন এবং ডক্টর ইউনূসের আগ্রহটা বেশি বলেই তিনি লন্ডন পর্যন্ত ছুটে গেছেন তারেক রহমানের সঙ্গে বৈঠক করার জন্য। এবং তার দিক থেকেই, তারই আগ্রহে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করে এই বৈঠকের সময়সীমা কিংবা বৈঠকটি আয়োজন করা হয়েছে বলেও আমরা জেনেছি। কিন্তু যে তারেক রহমান এই বৈঠকটি করবেন, আমাদের ভাগ্য নির্ধারণ করবেন, বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কীভাবে ঠিকঠাক করে দেবেন, তিনি, তার স্ট্যাটাস কী? আমি স্ট্যাটাসটি বলতে যেটি বেশ কয়েকজন আইনজীবী এবং শরণার্থী গবেষক তারা এই আলোচনাটি আমার ব্যক্তিগত পর্যায়ে তুলেছেন যে লন্ডনে তারেক রহমান কিভাবে থাকছেন, তার সেই দেশের স্ট্যাটাস কী, সেটি কিন্তু আমাদের কাছে পরিষ্কার না। তারেক রহমান নিজে কিংবা বিএনপি কখনো এই বিষয়টি খোলাসা করেনি। এটি নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে, গুঞ্জন হয়েছে, প্রশ্নও উঠেছে। তারেক রহমান কি ব্রিটিশ নাগরিক? ব্রিটিশ নাগরিক হলে তিনি সেই নাগরিকত্বটি কিভাবে পেয়েছেন? নাকি তিনি অন্য কোনো প্রক্রিয়ায়, অন্য কোনো উপায়ে সেখানে এখন আছেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে তিনি কি কেবল বাংলাদেশের নাগরিক, নাকি বাংলাদেশ এবং ব্রিটিশ নাগরিক? এই প্রশ্নটি উঠছে এই কারণে যে আমরা এমন একটি সময়ে, এই ডক্টর ইউনূস এবং তারেক রহমানের এই বৈঠকটি হচ্ছে যখন পুরো বাংলাদেশের মধ্যে সংস্কারের বিষয়টি সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং প্রত্যেকটা বিষয়ে সংস্কারকেই সামনে আনা হচ্ছে। ডক্টর ইউনূস কথায় কথায় বলছেন যে তারা নতুন একটি বাংলাদেশ তৈরি করতে চাচ্ছেন। 5ই আগস্টের পরে নাকি একটি নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। একসময় এটিকে দ্বিতীয় স্বাধীনতা বলা হতো, এখন আর সেটি বলা হয় না। কিন্তু চাথাম হাউসের আলোচনায় ডক্টর ইউনূস বেশ জোর দিয়ে বলেছেন যে এটি আর পুরনো বাংলাদেশ নেই, এটি একটি নতুন বাংলাদেশ। আগামী যে নির্বাচনটি হবে সেটি হবে একটি নতুন বাংলাদেশ গঠনের নির্বাচন। তাহলে সেই নতুন বাংলাদেশে নতুন নিয়ম, নতুন সংস্কার, নতুন আকাঙ্ক্ষার তো প্রতিফলন আমরা দেখতেই পারি। আমরা নতুন নতুন প্রত্যাশা করতে পারি এবং সেগুলো নিয়ে প্রশ্ন তুলতে পারি। সেই জায়গা থেকে এই প্রশ্নটি, এই আলোচনাটি তোলা যে তারেক রহমানের লন্ডনে অবস্থানটি কি, সেটি আসলে এখন সংস্কারের স্বার্থে বলি,
স্বচ্ছতার স্বার্থে বলি, এবং কোথাও কোনো কনফ্লিক্ট আছে কিনা নৈতিকতার স্বার্থে বলি, কোশ্চেন অফ এথিক্স পরিষ্কার হওয়া দরকার। কেন দরকার সেই কথাটি বলি। তারেক রহমান যদি কোনো একটি পর্যায়ে, তিনি অনেক বছর ধরে লন্ডনে আছেন, কোনো একটি পর্যায়ে সেখানে অ্যাসাইলাম চেয়ে থাকেন, রাজনৈতিক আশ্রয় চেয়ে থাকেন, ইউরোপিয়ান দেশগুলো কিংবা যে কোনো দেশে রাজনৈতিক আশ্রয় দেওয়ার যে শরণার্থী বিষয়ক যে বিদ্যমান আইন, এমনকি ব্রিটিশ আইন, সেটাও আমি একটু দেখেছি যে ব্রিটিশ আইন, সেই আইনে তিনি রাজনৈতিক আশ্রয় তখনই পেতে পারেন যখন তার নিজ দেশে তার জীবন হুমকির সম্মুখীন, তিনি সেখানে ইনসিকিউর। তারেক রহমান যখন লন্ডন ত্যাগ করেছেন, দুঃখিত, তারেক রহমান যখন বাংলাদেশ ত্যাগ করে লন্ডনে গিয়েছেন, তখন বাংলাদেশে তার জীবন হুমকির মুখে ছিল এবং তিনি দেশ থেকে বাধ্য হয়েছেন। ফলে সেরকম একটি পরিস্থিতিতে তিনি যদি ইউকেতে, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে থাকেন, সেটা দোষের কিছু না। এবং তিনি যদি অ্যাসাইলাম চেয়ে রাজনৈতিক আশ্রয় নিয়ে লন্ডনে এতদিন থেকে থাকেন, এবং বাই দিস টাইম তিনি যত সময়টি আছেন এই সময় তার নাগরিকত্ব হয়ে যাওয়ার কথা, এবং সেই সুবাদে তিনি যদি নাগরিকত্ব পেয়ে থাকেন, তাহলে যেই দেশটির ভবিষ্যৎ কর্ণধার হিসেবে তাকে ভাবা হচ্ছে, যেই দেশটির জনগণের ভাগ্য বিধাতা হিসেবে তাকে ভাবা হচ্ছে, সেই দেশের নাগরিকদের জানার অধিকার আছে, তারও নৈতিক দায়িত্ব আছে তাদেরকে জানানো যে তিনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন। এবং অ্যাসাইলামের মাধ্যমে যদি তার ব্রিটিশ নাগরিকত্ব হয়ে থাকে, বা অ্যাসাইলামের মাধ্যমে যদি তিনি লন্ডনে থেকে থাকেন, তাহলে সেই আইনের কিন্তু আরেকটি শর্ত হচ্ছে যে তিনি, এটি ধরেই নেওয়া হয় যে তিনি তার নিজ দেশে আর যেতে পারবেন না, তিনি যেতে পারেন না, সেটি তার জন্য বিপজ্জনক। এবং সেটি তার নাগরিকত্ব হয়ে যাওয়ার পরেও, আমি কানাডার একটি ঘটনা জানি যে কিছুদিন আগে এক ভদ্রলোক, তিনি প্রায় 30-40 বছর আগে এখানে এসেছিলেন, রাজনৈতিক আশ্রয় নিয়ে সিটিজেন হয়েছেন, কানাডা থেকেছেন। তারপরে তিনি বিভিন্ন সময় তার নিজ দেশে গিয়েছেন, এবং এক পর্যায়ে সেটি তার প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে তুমি তো এই দেশের আশ্রয় নিয়েছিলে, যে তোমার দেশ তোমার জন্য নিরাপদ না, তাহলে তুমি তোমার দেশে যাও কিভাবে? এবং তোমার দেশে যদি তুমি যেতেই পারো, তাহলে তো আর তোমার যে কন্ডিশনে আমরা তোমাকে এখানে আশ্রয় দিয়েছিলাম, সেই কন্ডিশনটা কম্প্রোমাইজ হয়ে যায়, তাহলে এখন তোমার নিজের দেশে চলে যাওয়া উচিত। ঠিক একই প্রসঙ্গ আসে তারেক রহমানের ক্ষেত্রেও। তিনি যদি অ্যাসাইলাম নিয়ে, রাজনৈতিক আশ্রয় নিয়ে সেখানে নাগরিকত্ব পেয়ে থাকেন, তাহলে ডক্টর ইউনূস বাংলাদেশের সরকার প্রধান, চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি, চিফ এক্সিকিউটিভ অফ দ্য গভর্নমেন্ট, তিনি নিজে এসে যখন তার সঙ্গে বৈঠক করেন এবং সেই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ কর্ণধার হিসেবে তাকে বিবেচনা করা হয়, তখন বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশ মানে তার নিজের দেশ, আর তার জন্য বিপজ্জনক না, সেখানে তার আর কোনো ভয় নেই, তার কোনো শঙ্কা নেই। এবং এই পরিস্থিতিটি তার এই যে ব্রিটিশ যে শরণার্থী আইন, সেই শরণার্থী আইনটিকে, যে আইনের আওতায় তিনি লন্ডনে আশ্রয় পেয়েছেন, সেই আইনটি কম্প্রোমাইজ হয়ে যায়। এবং সেটি কম্প্রোমাইজ হয়ে গেলে সেই আইনে তাকে তার নিজ দেশে ফিরে যেতে বলার রাইট জন্মায় ব্রিটিশ গভর্নমেন্টের, ব্রিটিশ ইমিগ্রেশনের। সেটি তাকে বলা হবে কিনা জানি না, কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের সেটি এখতিয়ার হয়। এবং সেটি নিয়ে কেউ যদি আইনি দেন দরবার করার চেষ্টা করেন তারেক রহমানের বিপক্ষে, তাহলে তাদেরও একটা লিগ্যাল গ্রাউন্ড তৈরি হয় এটি নিয়ে কোশ্চেন করার। এবং একই সঙ্গে এই মুহূর্তে লন্ডনে যারা রাজনৈতিক আশ্রয়ের প্রক্রিয়ায় আছেন, তাদের সেই কেসের ক্ষেত্রেও এটি একটা ইম্প্যাক্ট করে যে তোমার দেশে তো তাহলে তোমাদের পরিস্থিতি আর আগের মতো তো বিপদ সংকুল না, দেখো তোমার দেশের সরকার প্রধান এসে এখানে একজন আশ্রয় প্রার্থীর সঙ্গে বৈঠক করে তার দেশের ভাগ্য নির্ধারণের জন্য কথাবার্তা বলছে। তিনি যদি রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে না থেকে থাকেন, তাহলে কিভাবে তিনি এত বছর ধরে লন্ডনে আছেন? হ্যাঁ, তার আরও পথ আছে। তিনি কি সেখানে টায়ার 1 যেই সিটিজেনশিপের যে ব্যবস্থাটা আছে, তিনি কি সেই টায়ার 1 ভিসা নিয়েছিলেন? সেখানে এন্টারপ্রেনার হিসাবে, সেখানে ইনভেস্টর হিসাবে, ইনভেস্টর হিসাবে সেখানে থাকার জন্যে, সেখানে তাকে একটি মোটা অঙ্কের সেখানে তার একটা এস্টাবলিশমেন্ট করতে হয়, একটা সার্টেন সময় থাকতে হয়, তাকে এস্টাবলিশমেন্ট করতে হয়, সার্টেন নাম্বার অফ পিপুলের জব ক্রিয়েট করতে হয়, সার্টেন অ্যামাউন্ট অফ রেভিনিউ তাকে প্রতি বছর গভর্নমেন্টকে দেখাতে হয় যে হ্যাঁ, আমার এই ইনভেস্টমেন্ট থেকে এই পরিমাণ রেভিনিউ আর্ন করেছি আমি।
তারেক রহমান কি টায়ার 1 টায়ার 2 সেই ধরনের কোনো ভিসা নিয়েছেন, নিয়ে সেখানে নাগরিক হয়েছেন? হয়ে থাকলে সঙ্গত কারণে প্রশ্ন উঠবে যে তাহলে এই হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্টটা তিনি সেখানে কিভাবে করেছেন, কিংবা তিনি আদৌ কি করেছেন? করে থাকলে তিনি যদি এখন বাংলাদেশের ভাগ্য বিধাতা হিসেবে বিবেচিত হন, তাহলে এই বিষয়গুলো তার কিন্তু এখন ডিক্লেয়ার করার সময়, এখন তার স্বচ্ছতার স্বার্থেই এগুলো নাগরিকদের জানানো উচিত তার। এটি একটি নৈতিক পর্যায়ে পড়ে। এর বাইরে আরও একটি প্রক্রিয়া তার আছে যে তিনি কি গোল্ডেন ভিসায় সেখানে থেকেছেন, সেটিও অনেকটা টায়ার 1 বা টায়ার 2 ঠিক সেরকমই, মানে বাই ইনভেস্টিং হিউজ অ্যামাউন্ট অফ মানি সেখানকার একটি ভিসা নেওয়া, সেই ভিসাটিকে পর্যায়ক্রমে এক্সটেনশন করা। আবার যে শুধু লন্ডনে বা ইউকেতেই তাকে মানে ইনভেস্টমেন্ট করতে হবে এরকমই না, ইউরোপীয় যে কোনো দেশে বেশ কতগুলো জায়গা আছে যেখানে অনেকেই বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের অনেকে ওইসব দেশে ইনভেস্টমেন্ট করে নাগরিকত্ব নিয়েছেন বলে আমরা পত্রপত্রিকা নিউজে দেখেছি। তারেক রহমান যদি সেই সব আইল্যান্ড কিংবা কোথাও ইনভেস্টমেন্ট করে সেখানে নাগরিকত্ব নিয়ে এবং সেই নাগরিকত্ব সুবাদে লন্ডনে অবস্থান করে থাকেন, সেটিও দোষের কিছু না। কিন্তু তিনি যখন বাংলাদেশের ভাগ্য বিধাতা হয়ে, বাংলাদেশের ভাগ্য নির্ধারক হয়ে কথা বলবেন, আলোচনা করবেন, পথ নির্দেশনা, দিক নির্দেশনা দিতে বসবেন, তখন কিন্তু এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরার দরকার আছে, ডিসক্লোজ করার দরকার আছে, সেটি এথিক্যাল কোশ্চেন, নৈতিকতার স্বার্থে। আর এমন একটা সময় যখন আমরা বারবার সংস্কারের কথা বলছি, দর্শক আমি আমার আলোচনার শুরুতেও এই কথাটি বলেছিলাম, আবার শেষ করার সময় এই কথাটি বলতে চাই, যেহেতু এই সময়ে এটিকে নতুন বাংলাদেশ বলা হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে, তাহলে এটি তো একটি বড় সংস্কার যে আপনি আপনার অবস্থানটা কি সেটি খোলামেলা আপনি জনগণের সামনে তুলে ধরবেন। আপনার ইলেক্টর যাদের কাছে আপনি ভোট চাইতে যাবেন, তারা জানবে যে আপনি আসলে এতটা বছর লন্ডনে কিভাবে আছেন, কি প্রক্রিয়ায় আছেন। সেখানে যদি আপনার আরও একটি সিটিজেনশিপ থেকে থাকে সেটিও তারা জানবে। বাংলাদেশের ডুয়াল সিটিজেনশিপের সমস্যা নাই, কিন্তু ভিন্ন দেশের নাগরিকরা বাংলাদেশের সংসদ সদস্য হতে পারে না, সরকার প্রধান হতে পারে না। যদিও বর্তমান যে সরকারটি আছে সেই সরকারটিকে বিদেশি সরকার বলা হয়ে থাকে যে অন্তর্বর্তী সরকারের অনেকেই বিদেশি পাসপোর্ট হোল্ড করেন, এরকম অভিযোগ নিয়ে অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছে, যদিও ডক্টর ইউনূস কিংবা তার সরকারের কেউ এই ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি। কিন্তু আমরা চাইব যে তারেক রহমান অন্তত এই সময়ে এসে তার নিজের অবস্থান পরিষ্কার করবেন, জনগণকে জানাবেন তিনি আসলে লন্ডনে কিভাবে আছেন, কি তার স্ট্যাটাস, কোন স্ট্যাটাস নিয়ে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণের পরামর্শ দিচ্ছেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।